চিত্র ছিঁড়ে চৈত্র মাস মম সাহা পর্ব ৬। বাহারের হুট করে অদ্ভুত গানের কারণে হাঁ হয়ে রইল ওহি। বিস্মিত কণ্ঠে বলল, আপনি কাকে মিন করে গানটা গাইলেন? বাহারের আধারে ঢাকা সিঁড়ির দিকে একবার পলক ঝাপটা দিয়ে তাকালো, অতঃপর কিছু হয়নি এমন ভাব করে আকাশের পানে তাকিয়ে রইল। ওই জানে বাহার এত সহজে উত্তর দেওয়ার পাত্র নয়, তাকে প্রশ্ন করাটা নেহাতি বোকামি, আর ওহির মতো চালাক মেয়ে বোকামি করাটা সাজে না। গড়া পরিষ্কার করে কথা ঘুরানোর প্রচেষ্টা চালিয়ে ওহি বলল, আপনার জন্য খাবার এনেছিলাম, সারাদিন তো না খাওয়া আপনি। ওহির কথা থামতে দেরি, অথচ বাহারের পিছে ঘুরে তীক্ষ্ণ দৃষ্টি ফেলতে দেরি নেই। যেন বিদ্যুতের বেগে পিছিয়ে তাকিয়ে 1 সেকেন্ড ব্যয় না করে বাহার দৃষ্টি ওইকে খানিকটা ভড়কে দিল। মেয়েটা বোকা বোকা একটা হাসি দিয়ে আমতা আমতা করে বলল, আমি না, মেজমা পাঠিয়েছে। বাহার ওহিকে পা থেকে মাথা অবধি একবার পরখ করল, অতঃপর ঠোঁটের ভাঁজে থাকা সিগারেটটার মাঝে দুটো টান দিয়ে ধোঁয়া উড়িয়ে দিল আকাশে। খুব গম্ভীর কণ্ঠে বলল, মিথ্যে কেন বলছিলে? তোমাকে তো মহিন কিছু করেনি। ওহি স্থির হাত দুটো কেঁপে উঠল। সেই কাপা হাতেই খাবারের প্লেটটা হাতে ধরে রেখে আছে বহু কষ্টে। বাহার কাপা হাতের দিকে দৃষ্টি দিল, অতঃপর কণ্ঠ সামান্য উঁচু করে আধারে নিমজ্জিত সিঁড়ির পানে তাকিয়ে হাঁক ছাড়ল, এই মেয়ে, এখানে আসো তো একটু। চিত্রা এতক্ষণ সবকিছু আড়ালে দাঁড়িয়ে শুনছিল। আকস্মিক ডাকে সে ভীত হলো, ধরা পড়ে যাওয়ার লজ্জাও পেল, তবুও সে জায়গা থেকে 1 ইঞ্চিও নড়ল না। বাহার অধৈর্য হলো, বিরক্ত হলো কিঞ্চিত। সম্পূর্ণ ঘটনা বোকা বনে রইল ওহি। অবাক কণ্ঠে বলল, ওখানে কেউ নেই তো? বাহার ওহির কথার তেমন পাত্তা দিল না বলে মনে হলো না। কণ্ঠের জোর বাড়ালো, বিরক্তের সহিত অধৈর্যের কণ্ঠে বলল, রঙ্গন ফুল কানে গুজে রাখা রঙ্গনা, তোমাকেই বলছি, এখানে আসো। চিত্রা এবার শিওর হলো বাহার ভাই তাকেই ডাকছে। ইস, এমন লুকিয়ে কথা শুনতে গিয়ে ধরা পড়ে যাওয়ার মতো লজ্জা যেন আর হয় না। এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে লজ্জায় পাল্লা বাড়বে, বই যে কমবে না তা চিত্রার বেশ জানা আছে। তাই ধীর পায়ে দরজার পেরিয়ে ওহিদের কাছে গিয়ে দাঁড়ালো। ওই অবাক হলো চিত্রাকে দেখে। সে যে এখানে মোটেও চিত্রাকে আশা করেনি, সেই কথা ছড়িয়ে গেল তার মুখ চোখ জুড়ে। ফ্যাল ফ্যাল নয়নে চিত্রার পানে তাকিয়ে আকাশময় বিস্ময় নিয়ে প্রশ্ন ছিল, তুই এখানে? লজ্জায় চঞ্চল চিত্রা খানিকটা নেতিয়ে গেল। মুখটা ছাদের খড়খড়ে ছাই রাঙান উঁচু নিচু ফোড়ে নিবদ্ধ করে ধীর কণ্ঠে বলল, আমি আমি তো বাহার ভাইয়ের কাছে এসেছিলাম, সে খাবে কিনা জিজ্ঞেস করতে। ছোট চাচিই তো পাঠালো। ওই ভ্রু কুচকে কেমন দৃষ্টিতে যেন কতক্ষণ তাকালো চিত্রার দিকে, অতঃপর ঘাড় অবধি চুলগুলো বাতাসে উড়িয়ে গাছ ছাড়া ভাবে বলল, অথচ আম্মু বিকেলে চাঁদনি আপাকে নিয়ে চেক আপ করাতে গেছে, আমি যতটুকু জানি সে এখনো ফেরেনি। তাহলে একে তো লুকিয়ে এসে ধরা পড়ে গিয়েছে, তার উপর মিথ্যেটাও যুক্তিহীন হয়ে যাওয়ায় লজ্জায় মাথা নত করতে করতে চিবুক ঠেকালো গলদেশে। ওই হাসলো, প্রায় খোঁচা মেরেই বলল, সব ধরনের খারাপ অভ্যাস তোর আয়ত্তে ছিল, এখন কি আড়ি পেতে কথা শোনার অভ্যাসটাও রপ্ত করতে চাচ্ছিস? সবটা সহ্য করতে পারলেও ওহির আবার খোঁচাটা সহ্য করতে পারল না চিত্রা। চোখ টুইটুম্বুর হয়ে দেখা দিল অশ্রুস্রোত। ঠোঁট কাঁপিয়ে কিছু বলার আগেই বাহারের রাশভারী কণ্ঠ ভেসে এলো, ঝগড়া করার হলে তোমরা নিচে গিয়ে ঝগড়া করতে পারো। বিনা কারণে একমাত্র মহিলা জাতিই বোধ হয় এত কথা খরচ করতে পারে।
কথা কাটাকাটি থেমে গেল, চুপ হলো প্রকৃতি। চিত্রা নাক টেনে গিলে ফেললো কান্না। বাহার এবার চিত্রার দিকে তাকালো, স্বাভাবিক কণ্ঠে বলল, চেরির মতন বাচ্চা মেয়ের সাথে খারাপ ঘটনা ঘটেছে, অথচ তুমি সেটা জেনেও কিভাবে হজম করলে, অদ্ভুত। চিত্রা থতমত খেয়ে গেল। বাহার ভাই অবধি কথা কিভাবে এলো? তাহলে কি চেরিই বলেছে? চেরি না বললে ওই আপাও বা জানলো কিভাবে? সবটা তাহলে চেরির কাজ? ভাবনার মাঝেই বাহারে ছোটখাটো একটা রাম ধমক ভেসে এলো। কেন বলনি চেরির ঘটনাটা? আকস্মিক ধমকে দুই বোন কেঁপে উঠল। চিত্রা আকাশ পাতাল উজাড় করে মন খারাপ হলেও সে প্রকাশ করল না, বরং মাথা নত করেই বলল, আমি ভেবেছিলাম পরে আলাদা করে বলবো। এতটুকু একটা বাচ্চা মেয়ে যদি এসবের শিকার হয় তাহলে মেয়েটার কত খারাপ সময় যায়। আর যদি সে সময় সমাজে মানুষ তিলকে তাল বানায় তাহলে বাচ্চাটার উপর দিয়ে কি যাবে ভেবেছেন? এজন্যই আমি বলিনি। এবার বাহার দ্বিতীয় প্রশ্নটা ছিল ওহির উদ্দেশ্যে। তুমি কেন মিথ্যে বলেছ? নিশ্চয়ই চিত্রার বলা কারণটার জন্য, তাই না? ওহির মাথা উপর নিচ করে সম্মতি প্রদান করল। বাহার তপ্ত একটা শ্বাস ফেলে ঘুরে ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়ালো। অথচ বয়ঃসন্ধি চিত্রা তখন মনের ভিতরে অবাকের সাম্রাজ্য নিয়ে অথই জলে প্রায় ডুবন্ত অবস্থায়। বাহার ভাই আর ওহি আপার অবধি খবরটা কিভাবে গেল না জানা অবধি যেন মাথা ঠান্ডা হবে না। মনের এই তুমুল উত্তেজনা নিয়েই আড়ষ্ট কণ্ঠে প্রশ্ন তুলল চিত্রা, আপনারা সবটা জানলেন কিভাবে বাহার ভাই? বাহার উত্তর দেয় না, মনে সুখে গিটারের টুংটাং সুর তোলে। লোকটা যেন সব কিছুই নিজের মনমর্জি মতন চালাবে। তার যখন বলতে ইচ্ছা হবে বলবে, শুনতে ইচ্ছে হলে শুনবে, কিন্তু কারোর কথায় তার নিয়মে কিঞ্চিত অবহেলা করে না। ওই কতক্ষণ চিত্তায় উৎকণ্ঠা মাখানো মুখের উপর চোখ বুলিয়ে অন্যদিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলল, তুই চলে আসার পর চেরি আমার সাথে ভয়ে সেটে ছিল। প্রাণোচ্ছল মেয়েটার এমন কাণ্ড দেখে অনেক অবাক হই। তারপর এক কিনারে নিয়ে বাচ্চাটাকে জোর করে জিজ্ঞেস করতেই সব অকপটে বলে দেয়। বাহার ভাই হয়তো শুনেছিলেন সবটা, তাই মেরেছেন, কিন্তু সবার সামনে চেরির কথা বললে সবাই হালকাভাবেও নিতে পারত, বা অন্যান্য দিক বিবেচনা করে আমি নিজের ঘাড়ে নিয়েছি সবটা। চিত্রা মনোযোগ দিয়ে সবটা শুনল। ওহি আপার প্রতি ভালো রাখাটা আরেকটু বেড়ে গেল। ওহি আপার সাথে তার গলায় গলায় ভাব ছিল না কখনোই, কারণ আপা বেশি গম্ভীর আর খুঁতখুঁতে স্বভাবের হওয়ায় চিত্রার চঞ্চলতা তত পছন্দ করেন না। ওহি আপাকে আদর্শ নারীর খাতায় রাখা যাবে নির্দ্বিধায়। নারী সত্তার সকল গুণ তার মাঝেই অবস্থিত। নীরবতা জাল ভেঙে নিচে থেকে চিত্রার মায়ের গলার স্বর ভেসে এলো। সে চিত্রাকে বেশ ব্যতিব্যস্ত কণ্ঠে ডাকছে। চিত্রা আর অপেক্ষা করল না, ধপাধপ পা ফেলে ছুটে গেল নিচে। ওই গম্ভীর কণ্ঠে সাবধান বাণী দিল, আসতে যাবি, অন্ধকার এখানটার, পড়ে যাস না যেন। চিত্রার মুখে হাসি প্রশস্ত হলো। একটু আগে ওই আপার খোঁচা দেওয়ার কথাটা যতটা ব্যথা দিয়েছিল, এখন সাবধানী কণ্ঠটা ততটাই প্রশান্তি দিল। চিত্রা চলে যেতে ওহি তার হাতের খাবারের প্লেটটা বাহারের চিলেকোঠায় নিয়ে গিয়ে রাখল নিঃশব্দে। আবার শব্দহীন পায়ে বাহারের পিছে এসে দাঁড়ালো। বাহার ঘুরল না ওহির দিকে, আগের স্থানে দাঁড়িয়ে থেকে ফিচড়ে কণ্ঠে বলল, কিছু বলবে? আপনি আগাগোড়া পুরোটাই নকল মানুষ, তাই না? অসময়ে ওহি এমন অদ্ভুত কথা শুনেও চমকালো না বাহার, এমনকি কোনো প্রতিক্রিয়াও দেখালো না। বেশ স্বাভাবিক কণ্ঠে বলল, আচ্ছা, নকল মানুষ? তা নকল হলেও বা কি, তোমার কোনো সমস্যা তো হচ্ছে না? আপনি জ্বলন্ত নেশা বাহার ভাই, যে নেশা হয়তো আমার আর চিত্রার শরীরে ভয়ঙ্কর বেগে ছুটছে। চিত্রা টিনেজার,
আবেগের বয়স ওর, দুনিয়ার রঙিন ওর। কিন্তু আমার মতন মেয়েকেও আপনি ঠিক থাকতে দিচ্ছেন বাহার ভাই? আপনি জলজান্ত বিষ, যা চিত্রা না বুঝে গ্রহণ করেছে, আর আমি বুঝে। ওই শেষ দিকে কণ্ঠটা কেমন উত্তেজিত লাগলো। হয়তো এত গম্ভীর আলোচনা করতে গিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে তার শরীরের সবটুকু রক্তকণিকায়। বাহারের ভাব এমন যে ওহির কথাগুলো নিতান্তই স্বাভাবিক, এতে অবাক হওয়ার কিছু নেই। কথা থামিয়ে ওহি কতক্ষণ জিরিয়ে নিল, অতঃপর বাহারের দিকে কতক্ষণ এক দৃষ্টে তাকিয়ে বিরস মুখে হাসি দিয়ে বলল, আমি জেনে শুনে বিষ করিয়াছি পান। এক সেকেন্ডও আর দাঁড়ালো না ওহি। ব্যস্ত ভঙ্গিতে ছাদ ছেড়ে দিল সে। তার মতো অত লাজুক ঠান্ডা মেয়ে এমন কথা বলতে পারে ভাবতেই লজ্জা তার শরীর হিম হয়ে আসছে। বাহারের সামনে থাকলে আর মুখ দেখাতেই পারবে না, তাই লজ্জা লুকাতেই চলে যাওয়া। বাহারের দ্বিতীয় সিগারেটটাও শেষ হলো। আড়মোড়া ভেঙে সে অলস ভঙ্গিতে দেহটা টেনে নিয়ে গেল নিজের ঘরটাতে। ঘরের কৃত্রিম আলোটা বন্ধ করে মাথার নিচে দুহাত গুজে শুয়ে পড়ল। থালায় ভাত, গ্লাস ভর্তি পানি স্থিরভাবে আগের জায়গাতেই পড়ে রইল। বাহার ছুঁয়েও দেখল না, বরং গলা ছেড়ে গাইল, শতরাত জাগা হবে, থালে ভাত জমা রবে, খাওয়া দাওয়া কিছু মজা হবে না।